টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে পরিসংখ্যান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বিষয়টার উপরে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে পরিসংখ্যানের বিশেষ করে অর্থনীতি সম্মান শ্রেণী সহ অন্যান্য বিভাগের জন্য তাহলে আজকের অধ্যায়টা হলো নাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, যাই বলো না কেন। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বুঝি দেখো, বলছে গণসংখ্যা নিবেশনের রাশি তত্ত্বের অধিকাংশ বৈশিষ্ট্য মানগুলো সাধারণত সিরিজের মধ্যক মানে অবস্থান করে এবং অন্যান্য মানগুলো ওই কেন্দ্রীয় মানের চারিদিকে বিস্তৃত থাকে। তাহলে কেন্দ্রীয় মানের চতুর্দিকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলোকে আমরা কিভাবে পরিমাপ করি, যে কেন্দ্রীয় মানের চারিদিকে যে বিস্তৃত থাকে সেগুলো পরিমাপ করার পদ্ধতি হলো তিনটা: গড়, মধ্যমা, প্রচুরক। অর্থাৎ গড়ের অপানা হলো যোজিত গড়। তাহলে আবার গড়কে কয়েক ভাগে ভাগ করা যায়: যোজিত গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, দ্বিঘাত গড়। তার মানে এই 6 টাইপস হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলো। যে আমরা তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বলতে কী বুঝি, যে বলছে পরিসংখ্যানের অধিকাংশ গণসংখ্যা বিভাজন ছক পর্যবেক্ষণ করলে দেখা যায় যে রাশি তথ্যের অধিকাংশ বৈশিষ্ট্যপূর্ণ মানগুলো সাধারণত সিরিজের মধ্যক মানে অবস্থান করে এবং অন্যান্য মানগুলো ওই কেন্দ্রীয় মানের চতুর্দিকে বিস্তৃত থাকে। তাহলে ওই কেন্দ্রীয় মানের চতুর্দিকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলো হলো এই 6 প্রকার। তাহলে যোজিত গড়, এর অপর নাম হলো কি ইংলিশে বলা অ্যারিথমেটিক মিন, মধ্যমার মিডিয়ান বলা ইংলিশে, প্রচুরক মোট বলা ইংলিশে, জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন, তরঙ্গ গড় হারমোনিক মিন, আর দ্বিঘাত গড় কোয়াড্রেটিক মিন। তাহলে এই 6 প্রকার হলো কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলো হলো এই 6 টাইপ। এখন আসো, এই কেন্দ্র প্রবণতার পরিমাপকগুলো করতে গেলে আগে তোমাকে শিখতে হবে যে চলক বলতে কী বুঝি বা সিরিজ। তাহলে চলক 3 ধরনের হয়: সরল চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। তাহলে এই চলক যদি না বুঝি তাহলে আমাকে গড় করতে বলুক, মধ্যমা, প্রচুর যাই করতে বলুক না কেন, এই যে কোনো এক প্রকার এক ধরনের আসবে তোমার। এখন আমরা সরল চলক বলতে কী বুঝি সেই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝি আগে। দেখো, সরল চলকের মধ্যে অঙ্কের ধরনটা কী থাকবে, যেখানে শুধু তথ্য দেয়া থাকবে, তার সাথে কোনো গণসংখ্যা দেয়া থাকবে না। তাহলে সেগুলোকে বলবো আমরা সরল চলকের অঙ্ক। দেখো, এই রোল নম্বর, ক্রমিক নম্বর কোনো সময় ফ্রিকোয়েন্সি হবে না বা গণসংখ্যা হবে না। গণসংখ্যা হতে গেলে কী হবে, একই জিনিস বারবার আসবে, সেইগুলোকে আমরা বলি গণসংখ্যা বা ঘটন সংখ্যা, বা ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি। তাহলে রোল নম্বর, ক্রমিক নম্বর এগুলো কোনো বিষয় না, শুধু তথ্য দেওয়া থাকবে, তথ্যগুলো অশ্রেণী আকারে থাকবে, সেই জাতীয় অঙ্কগুলোকে আমরা বলবো সরল চলকের অঙ্ক। এইবার আসো বিচ্ছিন্ন চলক। তথ্যগুলো অশ্রেণী আকারে থাকবে, তার সাথে গণসংখ্যা দেওয়া থাকবে, সেই জাতীয় অঙ্কগুলোকে আমরা বলবো বিচ্ছিন্ন চলকের অঙ্ক। তাহলে তথ্যগুলো শ্রেণী আকারে থাকবে না এবং তার সাথে গণসংখ্যা দেওয়া থাকবে, তাহলে সেটা বিচ্ছিন্ন চলকের অঙ্ক। আর অবিচ্ছিন্ন চলকের অঙ্কগুলো খেয়াল করো, তথ্যগুলো শ্রেণী আকারে থাকবে, তার সাথে গণসংখ্যা দেওয়া থাকবে, তাকে বলবো অবিচ্ছিন্ন চলক, ইংলিশে বলা হয় গ্রুপ ডাটা। আর বিচ্ছিন্ন চলকের ইংলিশে বলা আনগ্রুপ ডাটা, আর সরল চলকের ইংলিশে বলা সিম্পল ডাটা। তাহলে অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক বিভিন্ন ধরনের হয়। অন্তর্ভুক্ত পদ্ধতি, এটা হলো বহির্ভুক্ত পদ্ধতি, এটা অন্তর্ভুক্ত পদ্ধতি, এবং এটা অবিচ্ছিন্ন চলকের বিভিন্ন ধরন হয়। তাহলে সেখানে অবশ্যই শ্রেণী থাকবে, সেটা হোক বহির্ভূত পদ্ধতি, হোক অন্তর্ভুক্ত পদ্ধতি, হোক সমান শ্রেণীর ব্যবধান, হোক অসমান শ্রেণীর ব্যবধান, এরকম নানান ধরনের থাকতে পারে। তাহলে আমরা আগে অঙ্কটা দেখে বুঝতে হবে যে এটা কোন টাইপের অঙ্ক, এটা কি সরল না বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। তাহলে সরলের শুধু তথ্য থাকবে, তথ্যগুলো অশ্রেণী আকারে থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে না। এটা রোল নম্বর গণসংখ্যা না, ক্রমিক নম্বর গণসংখ্যা না। তার মানে কি এক রোল একাধিক জনের হয় না, তাহলে এটা গণসংখ্যা হবে না। ক্রমিক নং একাধিক জনের হবে না, তাহলে সেটা গণসংখ্যা হবে না। তাহলে তথ্যগুলো যদি অশ্রেণী আকারে থাকে এবং তার সাথে যদি গণসংখ্যা দেওয়া থাকে, তখন আমরা তাকে বলবো বিচ্ছিন্ন চলক। আবার তথ্যগুলো শ্রেণী আকারে দেওয়া থাকবে, তার সাথে গণসংখ্যা দেওয়া থাকবে, সেটাকে বলবো আমরা অবিচ্ছিন্ন চলকের অঙ্ক। সেটা অন্তর্ভুক্ত পদ্ধতি, বহির্ভূত পদ্ধতি হতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম যে কোনটা সরল চলকের, কোন টাইপের অঙ্কটা থাকলে বুঝবো সরল, কোন টাইপের থাকলে চলবো বিচ্ছিন্ন, কোনটা থাকলে বুঝবো আমরা অবিচ্ছিন্ন চলকের অঙ্ক। এখন চলো আমরা আজকে একটু আলোচনা করি সরল চলকের অঙ্কগুলো। এখন দেখো, আমরা প্রথমে আলোচনা করছি আমরা গড় নিয়ে। তাহলে সরল চলকের আমরা প্রথম আলোচনা হলো শুধু গড় নির্ণয়। গড়ের ইংলিশ হলো মিন, এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিনও বলতে পারো।
এর সিম্বলিক শব্দ হলো এক্স বার। তাহলে আমরা আলোচনা করছি প্রথমে হলো গড় নিয়ে। সরল চলকের ক্ষেত্রে গড় নির্ণয়ের দুটি পদ্ধতি আছে, সেটা হলো একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির সামেশন এক্স বাই এন। দেখো এন ছোটো হাতের বড় হাতের একটা ফ্যাক্টর আছে পরিসংখ্যানের। তো এনটা বড় হাতের কখন হবে? যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে ক্যাপিটাল এন হবে। আর যদি ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকে, তথ্যগুলো গুনে গুনে দেখতে হবে কয়টা তথ্য আছে, সেখানে এন মানে হলো মোট তথ্য। তাহলে এখানে সামেশন মানে সমষ্টি, এক্স মানে উপাত্ত বা তথ্য, আর এন মানে মোট উপাত্ত, এক্স বার মানে গড়। আর সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা খেয়াল করো যে এ প্লাস সামেশন ডি বাই এন। এখন দেখো এখানে এক্স মানে উপাত্ত, ডি মানে এক্স মাইনাস এ, তাহলে ডি বের করতে গেলে এক্স মাইনাস এ, এ হলো ডি মানে বিচ্যুতি, এ হলো কল্পিত গড়, এন মানে মোট উপাত্ত। খেয়াল করো এক্স বার মানে গড় আর সামেশন মানে সমষ্টি। এখন তুমি সরল চলকের অঙ্কটা তোমার পদ্ধতিতে যদি উল্লেখ না থাকে, তাহলে তুমি যে কোনো এক পদ্ধতি করতে পারো। আর যদি পদ্ধতি উল্লেখ থাকে, সাধারণত যারা অর্থনীতি অনার্স পড়ো তাদের পদ্ধতি উল্লেখ করে দিয়ে দেয় যে তুমি সংক্ষিপ্ত পদ্ধতি করো অথবা প্রত্যক্ষ পদ্ধতি করো। পদ্ধতি উল্লেখ থাকে তুমি যে পদ্ধতি বলবে সেটা করবো, আদারওয়াইজ পদ্ধতি উল্লেখ না থাকলে যে কোনো এক পদ্ধতি তুমি করতে পারো। এখন চলো যাই আমরা অঙ্ক দেখি যে কীভাবে আমরা অঙ্কগুলো করব। খেয়াল করো, তাহলে এইখানে একটা অঙ্ক আমি লিখছি, দেখো 5, 7, 8, 2, 6, 4, 10 তথ্য মানগুলো যোজিত গড় নির্ণয় করো। দেখো এখানে শুধু তথ্য দেওয়া আছে, তার সাথে কোনো গণসংখ্যা দেওয়া নেই। তাহলে এটা তুমি গড় নির্ণয় করবা কী করে? আমরা দুইটা পদ্ধতি একবারে দেখব যে কিভাবে প্রত্যক্ষ পদ্ধতি করা যায়, কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতি করা যায়। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। তাহলে আমরা লিখব এরকম যে প্রদত্ত তথ্যের ভিত্তিতে গড় নির্ণয়ের জন্য তুমি পদ্ধতি উল্লেখ করে দিতে পারো। নিম্নে একটি সারণী তৈরি করি। আমরা দুইটা পদ্ধতি একসাথে দেখাবো, তো এই জন্য স্পেসিফিক লিখলাম না। নিম্নে একটি সারণী তৈরি করি। তাহলে আমরা এক টেবিলে দুইটাই দেখাবো যে কীভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে করা যায়, কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়। তাহলে খেয়াল করো, তাহলে আমরা এটা কীভাবে করি। তাহলে আমরা প্রথমে একটা ক্রমিক নং দেবো। ক্রমিক নাম দেওয়ার উদ্দেশ্য কী জানো? কয়টা তথ্য আছে এটা বোঝার জন্য। তারপর উপাত্ত লিখব। প্রত্যক্ষ পদ্ধতিতে এই দুটো কাজ করলে তোমার কাজ শেষ। এরপরে খেয়াল করো, এটা একটা সোজা ওয়ে। তাহলে প্রথমে আমরা লিখব কি যে ক্রমিক নং, তারপর লিখব উপাত্ত। যদি বয়স যেটা লেখা থাকবে, কিছু না লেখা থাকলে উপাত্ত লিখব। তাহলে কয়টা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে মোট উপাত্ত। এরপর লেখো 5, 7, 8, 2 লিখছি সংখ্যাগুলো, 6, 4, 10। তাহলে এইগুলোকে যোগ করলে হবে কি? সামেশন এক্স। আমি যদি প্রত্যক্ষ পদ্ধতি করতে চাই, তাহলে এইগুলো যোগ করলে 7, 5, 12, 8, 20, 22, 28, 32, 42। তাহলে দেখো যোগ করলে হচ্ছে কি 42 হয়। তাহলে খেয়াল কর, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবো। তাহলে আমরা জানি, এখন সূত্র লিখলে হয়ে যাবে। তাহলে আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র অনুসারে এক্স বার সমান সমান সামেশন এক্স ভাগ এন। এখানে তুমি সাইড নোট দিয়ে দিতে পারো যে এখানে সামেশন এক্স হলো 42 আর এন হলো তোমার 7। তাহলে 42 ভাগ 7 করলে 6 × 7 = 42। তাহলে আমার কী বেরোলো? 6। এটাই হচ্ছে তোমার
প্রত্যক্ষ পদ্ধতিতে সরল চলকের গড় নির্ণয় করার টেবিলের এই দুটো জিনিস লাগবে, আর এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখন যদি একই অঙ্কটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে ডি বের করতে হবে। তাহলে ডি বের করার সূত্র হলো কি, এক্স মাইনাস এ। তাহলে দেখো 60টা মান থাকলে কিন্তু মাঝামাঝি মানটাকে আমরা, তুমি যে এখানে যে কোনো একটা মাঝামাঝি মানটাকে তুমি ধরতে পারো। তাহলে দেখো 3 এদিকে 6, এই আমরা এই 2টাকে আমরা এ ধরলাম। তাহলে খেয়াল করো এক্স মাইনাস এ, তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে 3, 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 2 গেলে 6, 2 থেকে 2 গেলে 0, 6 থেকে 2 গেলে কত থাকে 4, তাহলে 4 থেকে 2 গেলে 2, 10 থেকে 2 গেলে 8। তাহলে এগুলো যোগ করো, যোগ করলে আমরা কি পাবো, সামেশন ডি পেয়ে যাব। তো দেখো তাহলে আমাদের কত আসতেছে, 8 আছে 14, 8 14 আছে 18 20 28, 28। তাহলে এখন আমরা সূত্রটা লিখব। সূত্রটা লিখলে আমাদের গড় বের হয়ে যাবে। খেয়াল করো সূত্রটা আমরা এখানে জায়গা আছে যেহেতু এই জায়গাটা লিখে ফেলি। তাহলে আমরা জানি, তাহলে এটা আমরা বক্সের মধ্যে রেখে দিই। তাহলে আমরা জানি এই জায়গায় জায়গা আছে, এখানে আমরা করে ফেলি। এক্স বার সমান সমান এ প্লাস সামেশন ডি বাই এন। খেয়াল কর এর মান হলো 2 আর সামেশন ডি এর মান হলো 28 আর এন এর মান কত 7। তাহলে কত থাকতেছে দেখো, এটা কাটাকাটি করলে 4 7 28, তাহলে 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি যে পদ্ধতি করো না কেন, দুইটার এভারেজ কিন্তু একই রেজাল্ট আসতেই হবে। দেখো একই রেজাল্ট আসছে। তাহলে এভাবে আমাদের যদি এটা সরল চলকের একটা অঙ্ক দিয়ে দেয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারবো, এইভাবে শখের মাধ্যমে আমরা প্রত্যক্ষ পদ্ধতি করতে পারবো, আবার সংক্ষিপ্ত এক পদ্ধতি করতে পারবো। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি করলে তুমি এইটুক করলে হয়ে যাবে, আর সংক্ষিপ্ত পদ্ধতি করলে তোমাকে এটা লাগবে, তারপরে এই সূত্রে করে বসাই দিলে দেখো দুইটার রেজাল্ট তোমার একই হবে। তো এটা গেল এক ধরনের অঙ্ক। আর একটা অঙ্ক দেখি আমরা। এখন খেয়াল করো কোনো কোনো কোশ্চেনে ক্রমিক নাম দেওয়া থাকতে পারে, রোল নম্বর দেওয়া থাকতে পারে, সেগুলো কিন্তু তোমার কি, সেগুলো কিন্তু গণসংখ্যা না। আমরা বলছি কি, ফ্রিকোয়েন্সি হইতে গেলে অবশ্যই তথ্যমানগুলো কী হবে, যে গণসংখ্যা হতে গেলে সেগুলো বারবার আসতে হবে, কারণ ক্রমিক নং একাধিক জনের হয় না, রোল নম্বর একাধিক জনের হয় না। তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের এই মজুরিটাই হলো এক্স। তাহলে এগুলো আমরা যোগ করলে কি পাবো, সামেশন এক্স। তাহলে খেয়াল করো, তাহলে এগুলো আমরা একটু যোগ করে নেই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 20 22 যোগ করো 25, 20 22, তারপরে 25 যোগ করলাম 30, 15, তারপর 40, তারপর 33, তারপর 27, তারপর 25, তারপর হলো 30। তাহলে যোগ করলে হবে 267। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 267 আসছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির গড় নির্ণয় করার সূত্র আমরা লিখি। তাহলে আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র অনুসারে এক্স বার সমান সমান সামেশন এক্স ভাগ এন। তাহলে এখানে কি 267 তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ 10 ভাগ করলে আসতেছে কত, 26.7। খেয়াল করো 26.7 হলো প্রত্যক্ষ পদ্ধতি। এখন যদি আমি সংক্ষিপ্ত পদ্ধতি করতে চাই এই অঙ্কটায়, তাহলে আমাকে কি বের করতে হবে, ডি বের করতে হবে। ডি বের করার সূত্র হলো কি, এক্স মাইনাস এ। তুমি তোমার ইচ্ছা মতো কল্পিত গড় ধরো, আমরা 25টাকেই আমরা ধরলাম। তাহলে ধরে এই মানগুলো বের করো। তাহলে 20 থেকে 25 বিয়োগ করলে -5, 22 থেকে 25 বিয়োগ করলে -3, 25 থেকে 25 গেলে 0,
আর এটা হলো 5 -10, তারপরে 15, তারপরে 8, তারপরে 2, তারপরে 0, তারপরে +5। তাহলে এগুলো আমরা যোগ বিয়োগ করলে সামেশন ডি এর মানটা কত পাবো খেয়াল করি। তাহলে আমরা যোগ বিয়োগ করলে রেজাল্ট আসতেছে 17। তাহলে এখন খেয়াল করো, আমরা সূত্রটা লিখি, প্রত্যক্ষ সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র লিখি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা কি হবে? এক্স বার সমান সমান এ প্লাস সামেশন ডি বাই এন। তাহলে এখন আমরা মান বসাই, 25 আর হলো 17/10। তাহলে 25 প্লাস 17 ভাগ করলে কত হয়? 1.7। তাহলে দেখো 26.7। তাহলে তুমি প্রত্যক্ষ সংক্ষিপ্ত যে পদ্ধতি করো না কেন, দেখো দুইটা রেজাল্ট একই আসে। এই জায়গায় এখন কোশ্চেন খেয়াল করো, এখানে যদি রোল নম্বর দেওয়া থাকে তাহলে কিন্তু তার কোনো বিষয় না। কয়টা রোল দেওয়া আছে? 10 জনে 10টা রোল দেওয়া আছে। তাহলে রোল নম্বর, ক্রমিক নম্বর এগুলো কোনো তথ্য না, এগুলো মোট গণসংখ্যা কয়টা আছে, এটা মোট তথ্য কয়টা আছে এটা বোঝার জন্যে। যে ক্রমিক নং হলো কি 10টি পরিবারের, দেখো ক্রমিক নং দেওয়া আছে 10টি পরিবারের, 10টি পরিবারের মজুরি, 10 জন শ্রমিকের মজুরি, এই 10 জন, একজনের মজুরি 20 টাকা। তাহলে এইগুলো ক্রমিক নং, রোল নম্বর কোনো বিষয় না, তথ্যগুলো নিবা, তথ্যগুলো যোগ করলে প্রত্যক্ষ পদ্ধতি করতে পারবা, আর ডি বের করে সংক্ষিপ্ত পদ্ধতি করতে পারবা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকের গড় নির্ণয়ের সরল চলকের প্রত্যক্ষ পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করা যায়, প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে, সেই বিষয়গুলো আমরা শিখলাম। আশা করি তোমরা এই যে অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে এগুলো আমরা পারবো। এর পরবর্তী ক্লাসে আমরা আবার বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের আলাদা করে আমরা আবার একটা ক্লাস তোমাদের নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পরিসংখ্যান ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।